এবং তাদের এই লুটপাট থেমে থাকেনি। ৭৪-এর দুর্ভিক্ষ, তাদের এই চোরাচালানি, সারা বিশ্ব থেকে আসা বাংলাদেশের মানুষের জন্য খাদ্য, অন্ন, বস্ত্র, প্রয়োজনীয় ওষুধ, নানাবিধ প্রত্যেকটি দেশ এমন পরিমাণ সাহায্য করেছে যেটা সুষম বন্টন হলে, বৈষম্য না হলে দুর্ভিক্ষ হয় না, বাংলাদেশের কোনো নাগরিক না খেয়ে মরে না, কষ্ট পায় না। কিন্তু সেগুলো এই আধিপত্যবাদী শক্তির সঙ্গে এই বাকশালী শক্তি মিশে পাচার করে দিয়েছিলেন বলেই দুর্ভিক্ষ হয়েছিল। যাই হোক, তো আমি যে কথা বলছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সমস্ত নাগরিককে একটি ছাতার নিচে ঐক্যবদ্ধ জাতি হিসেবে একটা জায়গায় নিয়ে আসার জন্য, এবং এটা জাতি ঐক্যবদ্ধ থাকলে সে জাতির উন্নতি হতে বাধ্য, এবং সে কারণেই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে, জনগণের চাহিদা পূরণে একটা সফল কাজ করেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে। তারপর তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে কাজ করলেন। কেন বহুদলীয় গণতন্ত্র মানেটা কি? অনেক দল থাকবে, অনেক মত থাকবে, সবাই সবার কথা নিশ্চিন্তে বলতে পারবে। তিনি পরমত সহিষ্ণুতার কথা বললেন এবং আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন সমাজ শক্তিগুলোকে সামনে এগিয়ে আসার সুযোগ করে দিলেন। রাষ্ট্রীয় সম্পদের, রাষ্ট্রীয় মালিকানার, রাষ্ট্রীয় ক্ষমতার মালিক জনগণকে করার লক্ষ্যে তিনি 19 দফা প্রণয়ন করলেন, এবং সেটাই ছিল সত্যিকার অর্থে বাংলাদেশের রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক। আবারও বলি, সেকেন্ড রিপাবলিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত এবং সমগ্র জনগোষ্ঠীর কাছে গৃহীত, এবং সমগ্র জনগোষ্ঠীর, বাংলাদেশের সমগ্র নাগরিকের ম্যান্ডেট প্রাপ্ত সেকেন্ড রিপাবলিক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রদত্ত এবং প্রতিষ্ঠিত সেকেন্ড রিপাবলিক। তো আজকে আমাদেরকে নতুন করে আবার সেকেন্ড রিপাবলিকের কথা শোনা যাচ্ছে। এখন এই সেকেন্ড রিপাবলিকটা কি, কোত্থেকে, এটার আদর্শ কি, এটা চরিত্র কি, এদের ঘোষণা কি? এই নাবালক ছেলেদের মধ্যে একটা বলল যে আমরা কোনো আদর্শ জনগণের উপর চাপাই দিতে চাই না। কোড আনকোড, আমি এই কথাটা একটু বলতে আমি ভুলে যাব। একটা রাজনৈতিক দল যখন প্রসব হবে বা জন্ম নেবে, তার আগেই, রাজনৈতিক দল ঘোষিত হওয়ার আগে সেই রাজনৈতিক দলের একটা ঘোষণাপত্র হবে, তাদের একটা আদর্শিক চরিত্র থাকবে এবং একটা আদর্শিক পুস্তিকা থাকবে, বই থাকবে। এই আমাদের আদর্শ, এই আমাদের স্বপ্ন, আমরা এই আদর্শের মাধ্যমে এই জাতীয় রাষ্ট্র ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় কাঠামো তৈরি করব। তারা বললেন কি, আমাদের জনগণের উপরে কোনো আদর্শ আমরা চাপিয়ে দেব না। এর মতো ভণ্ডামি, এর মতো ফাজলামি, এর মতো জাতির সাথে মুনাফেকি তামাশা পৃথিবীতে আর কোথাও হয়েছে আমার জানা নাই। 2,24,000 মতান্তরে 1,60,000-24,000 ধর্ম পৃথিবীতে এসেছিল, এবং প্রতিটি ধর্মের নবী ছিলেন। নবীরা যখন যেই সময়ের সমাজ ব্যবস্থায় এসেছেন, তারাও কিন্তু একটা ঘোষণাপত্র ছিল, তাদের একটা সমাজের জন্য যে সামাজিক রাষ্ট্র কাঠামো, সমাজ কাঠামো ব্যবস্থাপনা, খাদ্য, চিকিৎসা, ঈশ্বর বা আল্লাহ উপাস্য, এই সমস্ত সামগ্রিক ব্যাপারে তারা একটা আদর্শ নিয়ে মানুষের কাছে এসেছেন। মানুষের কাছে তাদের আদর্শ আবার আল্লাহ পাক রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত নবী যারা, তারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের
প্রদত্ত আদর্শ প্রচার করতেন, ঘোষণা করতেন। যখন ধর্মীয় সভ্যতার বাইরে আমরা যাব, তখন আমরা যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার যুগে গণতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র বহু রকমের আছে। ডেমোক্রেসি, পাবলিক ডেমোক্রেসি, বেসিক ডেমোক্রেসি, ইউটোপীয় ডেমোক্রেসি, সোশ্যাল ডেমোক্রেসি, ইসলামিক ডেমোক্রেসি, খ্রিস্টীয় ডেমোক্রেসি, এটসেট্রা এটসেট্রা। তারপরে সোশ্যালিজম, মেনি টাইপস অফ সোশ্যালিজম, মেনি টাইপস অফ কমিউনিজম, সাইন্টিফিক সোশ্যালিজমও একটা আছে। তারপরে যাই হোক, জনগণ কে কতটুকু কোনটা গ্রহণ করবে সেটা জনগণের ব্যাপার। কিন্তু যে আদর্শ নিয়ে যারা সামনে অগ্রসর হয়েছেন, তারা সেই আদর্শ নিয়ে কাজ করতেছেন। যেমন আমাদের দেশের কমিউনিস্ট পার্টিগুলো কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংয়ের আদর্শ নিয়ে কাজ করতেছেন। সেই গত শতাব্দী পুরো 100 বছর হয়ে গেছেন, তারা তাদের সে আদর্শেই আছেন। সেখানে জনগণের মধ্য থেকে কিছু অংশ পার্টিসিপেট করতেছেন। তারা যে অবস্থানে আছেন, তা তাদের অবস্থান নিয়ে, তাদের বক্তব্য নিয়েই আছেন। যে সংগঠন এক সময় আমাদের পিনাকি বাবু করতেন। তারপরে মওদুদী সাহেবের নেতৃত্বে জামাতে ইসলামী, আজকে তার বয়স, এই দলের বয়স 85 বছর। বিএনপির মানে কি বলবো, অনুকম্পায় 2টা মন্ত্রিত্ব পেয়েছেন সরকার পরিচালনায়। এর বাইরে ক্ষমতার মুখ আজ জীবনে দেখে নাই, না পাকিস্তানে, না ভারতে, না বাংলাদেশে। যাক, আমি সেদিকেও যাবো না, এটা আবার অন্য বিষয়, আলাদা এপিসোড করতে হবে। তো যে কথা বলছিলাম, সমগ্র জনগণকে এক ছাতারে নিয়ে আসলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন। শেখ হাসিনাকে বাংলাদেশে এসে রাজনীতি করতে দিলেন। আওয়ামী লীগকে বাকশাল শেখ মুজিব কর্তৃক যে আওয়ামী লীগকে বাতিল করেছিলেন, সে আওয়ামী লীগকে পুনরায় সনদ দিলেন আওয়ামী লীগ হিসেবে বাংলাদেশে রাজনীতি করার জন্য। একইভাবে জামাতকেও, আরও অন্যান্য অপরাপর দলকে এবং নতুন নতুন দল তৈরি হওয়ার ব্যাপারে তিনি উৎসাহিত করলেন। কেন? যে শত ফুল ফুটতে দাও। এখন শত ফুল ফুটা মানে কি? আপনি গোলাপের সাথে আপনি যদি রজনীগন্ধাকে মেলান, তাহলে কি হবে? আপনি রজনীগন্ধার সাথে জবা ফুলকে মিলাইলে হবে, হাসনা হেনাকে বকুলের সাথে মিলাইলে হবে। বাট একটা বাগানে শুধু গোলাপ, আপনার কি ভালো লাগবে? একটা বাগানে শুধু গেন্দা, আপনার ভালো লাগবে? একটা বাড়িতে গেলেন, শুধু বকুল গাছ, না। আপনার একটা বাগানে যদি বিভিন্ন ফুলের সমাহার দেখেন, সেটাই সৌন্দর্য, সেটাকেই আপনি সুন্দর বলবেন। গণতন্ত্রে যত দল, যত মত থাকবে, এটাই হচ্ছে বিউটি অফ দ্য ডেমোক্রেসি। এবং এই বিউটি অফ ডেমোক্রেসির প্রকাশটা হবে, এক দল এক দলের বিরুদ্ধে সমালোচনা করবে, আমি আমার আদর্শের পক্ষে বলবো যে আদর্শ আমার পছন্দ নয়, অথবা অন্য আদর্শ ধারণকারী যখন আমার আদর্শকে অ্যাটাক করবে, আমি সেটা খণ্ডন করে তার আদর্শকে যুক্তির মাধ্যমে বুঝিয়ে দিব যে তোমার আদর্শ ভুল, তুমি সঠিক পথে আসো। এটা হচ্ছে, আমি বারবারই ডিস্টার্ব হচ্ছি, এটা হচ্ছে গণতন্ত্রের মূল সৌন্দর্য। এটা হানাহানি নয়, এটা ধরাধরি মারামারি নয়। হ্যাঁ, কখনো কখনো গণতন্ত্রের সৌন্দর্য বলতে যেই বিষয়টি, যে বক্তব্য, অনেক সময় কখনো কখনো কোনো বক্তব্য এত বেশি স্ট্রিম পয়েন্টে যায়, যেটাকে কেন্দ্র করে অন্য পক্ষ তার মনের মধ্যেও ক্ষোভ সংসার হয়ে তারাও সেই একই স্ট্রিম পর্যায়ে গিয়ে ছোটোখাটো বাদানুবাদ, একটু সামান্য কিছু হয়ে যায়, হতে পারে। সেটা সারা বিশ্বে হচ্ছে, সারা বিশ্বের, শুধু গণতান্ত্রিক দেশে নয়, সমাজতান্ত্রিক দেশগুলোতেও হচ্ছে। এটাকে আপনি
মূল দাগে হানাহানি, মারামারি, ভেদাভেদ বলতে পারেন না, বিভাজন বলতে পারেন না। আমি জনাব সম্মানিত জনাব ওয়াকার সাহেবকে বলবো, ওয়াকার সাহেব, আপনাকে নিয়ে কথা বলার অধিকার, সেনাবাহিনীকে নিয়ে কথা বলার অধিকার আমাদের আছে কিনা প্রথমে এটা বুঝতে হবে। প্রথম কথা হলো যে সেনাবাহিনী আমাদের প্রজাতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন, যেটা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ে কাজ করবে, আমাদের সীমান্তকে শত্রুমুক্ত রাখবে, এবং তাদের কাজ এর বাইরে আর অন্য কিছু হতে পারে না, হওয়ার কথা নয়। এবং তাদেরকে নিয়ে জনগণ খুব বেশি কথা বলবে না, বলার প্রয়োজন না হলে। আর বলার সুযোগ যদি স্বয়ং তারাই সৃষ্টি করে দেয়, তখন জনগণ সেক্ষেত্রে কথা বলাটা আইনগত কোনো বাধা নাই, যদি আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক হই। কারণ সেনাবাহিনী মূলত